বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। জীবনটাকে নতুন করে সাজাতে কি ভয়, পুষ্টিযুক্ত খাবার না খেলে স্বাস্থ্য কি ভালো হয়? অপুষ্টিতে যে ভোগে রোগা আর পটকা, সামলাবে কি করে সে জীবনের ঝটকা? ভাত মাছ শাক সবজি খাবো বেশি করে, রোগবালাই ভয় পেয়ে রবে যে দূরে। ও ভাই, ভাত মাছ শাক সবজি খাবো বেশি করে, রোগবালাই ভয় পেয়ে রবে যে দূরে। ও ভাই রবে যে দূরে, ও ভাই রবে যে দূরে। সুন্দর মেধাবী মানুষ হতে ভিটামিন যুক্ত খাবার হবে যে খেতে। সুন্দর মেধাবী মানুষ হতে ভিটামিন যুক্ত খাবার হবে যে খেতে। বলো, ভিটামিন যুক্ত খাবার হবে যে খেতে। ভিটামিনযুক্ত খাবার সম্পর্কে জানার আগে চলুন জানার চেষ্টা করি খাবার কি ও কেন। শরীরে তাপশক্তি ও কর্মক্ষমতা যোগানো, শরীর গঠন ও বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ। শরীরে তাপশক্তি ও কর্মক্ষমতা যোগানো, শরীর গঠন ও বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ। শরীর রোগমুক্ত রাখা, অসুস্থ শরীরকে আরোগ্য লাভে সহায়তা করা সহ ক্ষুধা মেটানোর জন্য আমরা যা যা খাই তাই খাদ্য বা খাবার। আর খাবারের স্বাস্থ্যসম্মত এবং আদর্শ অভ্যাস সম্পর্কে ধারণা দিতেই আমাদের আজকের এই আয়োজন বেটার হেলথ, বেটার লাইফ। আজ 23শে ফেব্রুয়ারি, মাসের শেষ মঙ্গলবার। সবার আগে চলুন জেনে আসি বর্তমানে এদেশের মানুষের খাদ্যচর্চার পরিবর্তনে সৃষ্ট ফাস্টফুড সংস্কৃতি সম্পর্কে প্রবীণ পুষ্টিবিদ এবং বার্ডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান ডক্টর আখতারুন নাহার আলোর মতামত। ফাস্টফুড, আমি যদি একদম এটাকে বাংলা করি, ফাস্টফুড মানে সহজে যে খাবারটা আমি পাবো, কিন্তু এটাকে আমার মনে হয় কি ফাস্টফুড না বলে জাঙ্ক ফুড বলতে পারে, যেটার মধ্যে হাই ক্যালোরি, হাই ফ্যাট বা হাই সোডিয়াম আছে। সেটা সেই সমস্ত খাবারই কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। ফাস্টফুড যেটা, যেমন একটা মুড়িকে কিন্তু আমি ফাস্টফুড বলতে পারি। সুতরাং ফাস্টফুডটা আগের দিনেও ছিল, এখনো আছে, তবে আমাদের খাবারের প্যাটার্নটা একদম চেঞ্জ হয়ে গেছে। মানে এটা আমরা পাশ্চাত্যের অনুকরণে খাবার খাচ্ছি। কোন খাবারগুলি খাচ্ছি? যেটা জাঙ্ক ফুড, যেটার মধ্যে ক্যালোরি বেশি, ফ্যাট বেশি, তারপরে লবণ বেশি, যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। সেটা পিৎজা বলেন, বার্গার বলেন, চিকেন ফ্রাই বলেন, এ ধরনের যে খাবারগুলো আছে আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। এটার একটা কারণ আছে যে আমাদের মায়েরা এখন অনেক বেশি ব্যস্ত, মানে বাড়িতে খাবার তৈরি করতে পারেন না সময়ের অভাবে। কিন্তু একটু যদি চিন্তা করে দেখেন যে এই খাবারগুলো আমাদের বাচ্চাদের জন্য কতখানি খারাপ একটা প্রভাব নিয়ে আসছে। যেমন এই খাবারগুলির মধ্যে দেয়া হচ্ছে কি টেস্টিং সল্ট, যেটা মনোসোডিয়াম গ্লুটামেট, এবং দেওয়া হচ্ছে সয়া সস। এই দুটো জিনিস বাচ্চা কেন, যে কোনো লোকের জন্য খুবই খারাপ। দিনের পর দিন যদি এই ধরনের খাবারগুলি খেতে থাকে তাহলে দুটো অসুবিধা হয়। সেই বাচ্চাটা এই জাঙ্ক ফুড খেতে খেতে বাড়ির কোনো খাবার সে খেতে পারে না, এবং তার স্বাদ গ্রন্থি, যেটা বলবো মানে টেস্ট বাড যেটাকে বলে, সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। সেজন্য বাসায় ফিরে সে ভাত, মাছ, ডাল, যে আমাদের যে বাঙালির যে স্বাভাবিক খাবার, সেটা সে খেতে পারে না, তার কাছে কোনো মজা লাগে না। আরেকটা হয়, আমরা যেটা পাচ্ছি এই চিকিৎসা দিতে এসে, যে আজকাল আমরা দেখছি 6, 7, 8, 9 বাচ্চাদের প্রেশার বেড়ে যাচ্ছে, হার্টের অসুখ হয়ে যাচ্ছে, কিডনি সমস্যা হয়ে যাচ্ছে। এটা কিন্তু সব কিন্তু এই জাঙ্ক ফুডের কল্যাণে হচ্ছে। সুতরাং জাঙ্ক ফুডটা যারা তৈরি করেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু চেষ্টা করবেন বাড়ির মতো করে করতে। তাহলে কি ঘরের সব খাবারকেই বলবো ভালো ও পুষ্টিকর খাবার অথবা স্বাস্থ্যকর খাবার?
এ বিষয়ে জানতে চেয়েছিলাম প্রবীণ পুষ্টিবিদ এবং বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান ডক্টর আখতারুন নাহার আলোর কাছে। আমাদের দেশের লোক আসলে পুষ্টিকর খাবার সম্পর্কে ততটা সচেতন নয়, কারণ তারা মনে করেন অনেকের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমাদের পেট ভরলেই পুষ্টি হয়ে যাবে। আসলে সেটা ঠিক না। যে কোনো খাবার দিয়ে আমরা পেট অবশ্যই ভরাতে পারি, কিন্তু পুষ্টিসম্মত খাবার না পেলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে না। সুতরাং আমি বলতে পারি যে এই যে সচেতনতাটা, আবার অনেক সময় আমরা দেখি যে সচেতনতার অভাবে তার কিন্তু বিভিন্ন রোগে তিনি আক্রান্ত হন। যেমন অনেকের হার্ট ডিজিজ হয়ে যায়, বা অনেকের ওবেসিটি মানে ওজন বেশি হয়ে যায়, তারপরে ডায়াবেটিস হয়। এগুলি সব কিছু কিন্তু সচেতনতার অভাবের জন্য হয়ে থাকে। সুতরাং একটু সচেতন হয়ে আমরা যদি আমাদের কতটুকু খাওয়া উচিত, কী খাওয়া উচিত, বা কোন খাবারটা খেলে আমার অসুবিধা হচ্ছে, সেই খাবারটা যদি আমরা বাদ দিয়ে খাই তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এটা সচেতনতা বৃদ্ধির জন্যই এই বিষয়গুলি করণীয় হলো কতটুকু খেতে হবে, কি খেতে হবে এবং কোন খাবারটা আমাকে বাদ দিয়ে চলতে হবে, এটাই সচেতনতা। অনেকেই জানে না যে আসলে পুষ্টিকর খাবার কোনগুলি, কতটুকু খেতে হবে, তার কোনটা খাওয়া উচিত। এই বিষয়টা নিয়ে আমরা যারা পুষ্টিবিদরা কাজ করছি, আমাদের কাছে যারাই আসেন, আমরা তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি যে তিনি তার কি অসুস্থতা সেই অনুযায়ী তাকে আমরা খাবার দিয়ে দিচ্ছি। কিন্তু যাদের কোনো অসুস্থতা নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে, মানে প্রতিরোধমূলক ব্যবস্থা সরকার কিভাবে নিতে পারেন, সেটা হলো গণমাধ্যমের এটা আসলে অনেক বেশি আরও প্রচার দরকার। পুষ্টি সম্পর্কে আমরা জানাতে পারি কোন খাবারে কতটুকু পুষ্টি আছে। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাতে পারি, যেমন একটার কলার মধ্যে 100 ক্যালোরি আছে, তারপরে 1 কাপ ভাতের মধ্যে 120 ক্যালোরি আছে, বা 1 কাপ দুধের মধ্যে 80 ক্যালোরি আছে। এই জিনিসগুলি আমরা যদি বারে বারে গণমাধ্যমে প্রচার করতে পারি তাহলে অনেকের মনের মধ্যে কিন্তু এটা ঢুকে যাবে, এবং গ্রামে গঞ্জের মানুষও কিন্তু এটা বুঝতে পারবে যে আমি এই খাবারটা খাচ্ছি, এটা থেকে আমি কত ক্যালোরি নিতে পারি এবং কোন বয়সে কতটুকু ক্যালোরি খাওয়া উচিত। যেমন শিশুদের একরকম, বৃদ্ধদের একরকম। গণমাধ্যমের অবশ্যই একটা ভূমিকা আছে এবং এই ভূমিকাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বেটার হেলথ বেটার লাইফ চলছে, টিউন করে আছেন 89.6 FM। আজ কথা বলছি স্বাস্থ্যসম্মত খাদ্যচর্চা নিয়ে। এ পর্যায়ে চলুন জেনে আসি শিশুদের খাদ্যচর্চার অবস্থা কি বাংলাদেশে। শাল দুধটা হলো বাচ্চার জন্মের পরে মায়ের দুধের প্রথম যে দুধটা হলুদ রঙের, সেটাকেই শাল দুধ বলে এবং ইংরেজিতে এটাকে বলে কলেস্ট্রাম। এই দুধটা কিন্তু অনেকটা রোগ প্রতিরোধমূলক কাজ করে। এই দুধটা যদি বাচ্চাকে খেতে দেওয়া যায় সেই বাচ্চার অসুখ বিসুখ কিন্তু কম হয়। কিন্তু অনেক মা বুঝেন না, অনেক সময় দেখা যায় ওটা ফেলে দেন, মনে করেন যে এটা কি, মানে এটা কালারই তো অন্যরকম, এটা কালার হয় হলদেটে, খারাপ দুধ মনে করে ওটা অনেকে ফেলে দেন। আসলে এটা ফেলা উচিত না। এটার মধ্যে সব রোগ প্রতিরোধমূলক বিষয়গুলি আছে, অনেক অ্যান্টিবায়োটিক আছে ওটার মধ্যে। সেজন্য শাল দুধ অবশ্যই বাচ্চাকে দিতে হবে। এরপরে মায়ের দুধ তো অবশ্যই দিতে হবে এবং 6 মাস পর্যন্ত একদম একটু পানিও দিবে না, তাহলে বাচ্চার পুষ্টিটা ঠিকমতো হবে। এবং 6 মাস পরে তাকে আস্তে আস্তে বাড়তি খাবার দিতে হবে। শিশুদের বেলা আরেকটু বলতে চাই যে 5 বছর পর্যন্ত একটা শিশুকে যখন আপনারা প্রোটিন, যেটা মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এই খাবারগুলোর দিকে অনেক বেশি নজর দিতে হবে। এগুলিতে আমরা যদি নজর না দেই, তাকে আমরা যদি শুধুমাত্র দেই সুজি, চালের গুঁড়া, ভাত, রুটি, শুধুমাত্র এগুলি যদি খেতে দেই, তাহলে দুটো অসুখ আমাদের দেশে খুব বেশি দেখা যায়। সেটা একটা হলো কোয়াশিয়রকর আর একটা ম্যারাসমাস। কোয়াশিয়রকরে বাচ্চাকে দৃষ্টিতে দেখে মনে হবে বাচ্চাটা স্বাস্থ্যবান,
তার চেহারাটা গোল, তারপরে একদম নাদুস নুদুস, দেখলে হয়তো মনে করবেন বাচ্চাটার স্বাস্থ্য খুব ভালো, কিন্তু বাচ্চাটাকে যখনই বলবেন যে একটু দৌড়াও, একটু লাফাও বা আমার সাথে হাঁটো, সে কিন্তু পারবে না। কেন পারবে না? সে কিন্তু কোয়াশিয়ার করে রোগী, তার সিমটমই ফোলা, কিন্তু তার শরীরে কোনো শক্তি নাই। এটাকে তার মুখটা এত গোল হয়ে যায়, সেটাকে বলে যে মানে মুন ফেস বলে তাকে। প্রোটিনের অভাবে সেটা হচ্ছে। তেমনি ম্যারাসমাস শিশু দেখবেন, কোনো শিশু একদম হাড্ডি চামড়া, মনে হয় হাড়ের সাথে চামড়া একদম আটকে আছে, আর মাথার চুলগুলি একদম লাল রঙের, শুকনো ধরলেই উঠে যাবে। এগুলি কিন্তু সব অপুষ্টিজনিত কারণে হচ্ছে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব পুষ্টি সম্পর্কে। তবে তার আগে চলুন খাবার খাওয়ার বিষয় সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা জেনে আসি, আর তা হচ্ছে হাত পরিষ্কার রাখার অভ্যাস অথবা পরিচ্ছন্নতা। হাত আমাদের মুখে খাবার পৌঁছে দেয়, সেই হাতই হয়ে উঠতে পারে জীবাণু ছড়ানোর ভয়ঙ্কর মাধ্যম যদি তা অপরিষ্কার হয়। সারাদিন আমরা হাত দিয়ে কত কিছু স্পর্শ করি, তাই হাতে লেগে থাকতে পারে অনেক মারাত্মক জীবাণু। হাত ধোয়া তাই খুবই দরকারি। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন এসেছি ঢাকা শহরের একটি বস্তি এলাকায়। চলুন জানার চেষ্টা করি এখানকার কিছু মানুষের হাত ধোয়ার অভ্যাস ও স্যানিটেশন ব্যবস্থা সম্পর্কে। আমার নাম মিনারা বেগম, আমি পশ্চিম রামপুরে থাকি। আমরা বাসায় 6 জন থাকি, এখন 4 জন আর কি। সবাই বাথরুমের থেকেই আমি সবারই সাবান দিয়ে হাত ধোয়াইয়া তারপরে আবার প্লেটে হাত প্লেট ধোয়াই। সবারই আমি শিখাইছি, সবাই শিখছে সাবান দিয়ে হাত ধোয়া, বাথরুমে যাই হাত ধোয়া, তারপর আবার হাত মুখ ধুইয়া বাইরা। অবশ্যই বলা হয় যে বাইরের থেকে আসলে হাত মুখ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে সুন্দর করে তারপর ঘরে ঢুকবা, খানা দানা করবা, খাওয়ার আগে হাত মুখ দিয়ে মুখ দিবা, তারপর ঘর থেকে বাইরে বা, এগুলো তো বলা হয়। খালি এত পানি দিয়ে তো আর হাত ধোয়া হয় না, ময়লা তো থেকেই যায়। সাবানটা নালে দিতে ময়লাটা কাটে না, যার জন্য সাবান নিতে দরকার। আমার নাম তানজিন, আমি করার বস্তিতে থাকি। হ্যাঁ, আমি খাওয়ার আগে হাত ধুই। সাবান দিয়ে জীবাণু থাকে না, জীবাণু দিয়ে আবার পেটেও শুকায়। আমার নাম নিমি, আমি করার বস্তিতে থাকি। আমি সাবান দিয়ে হাত ধুই, কসলাইয়া হাত ধুই, সব ময়লা যখন যায় তখন খাবার খাই। হাত না ধুলে পেটে জীবাণু ঢুকে, অসুখ হয়। ছোট বাচ্চা আছে এমন অর্ধেক সংখ্যক মায়ের হাত পরিষ্কার থাকে না, যা শিশুর রোগবালাই বাড়ায়। এই তথ্যটি আবিষ্কার করেছে ওয়াটার এইড। শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে হাত ধুয়েছেন তো? হাত ধোয়া বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে বলেছেন জনাব শফিকুল আলম, ওয়াশ স্পেশালিস্ট, ইউনিসেফ। আমাদের একটা প্রজেক্ট করেছি, খুব বড় একটা প্রজেক্ট হয়েছে, এবং ওখানে দেখা গেল প্রথম দিকে আমরা পেয়েছি ইভেন খাবার আগে শতকরা 1 ভাগ লোকও ভালো মতন হাত ধয় না সাবান এবং পানি দিয়ে। আর পায়খানা থেকে আসার পরে চিত্রটা একটু ভালো, আমরা শতকরা 3 ভাগের মতো পেয়েছিলাম প্রথম দিকে সাবান এবং পানি দিয়ে হাত ধুচ্ছিল। তারপরে আমরা 7 বছর অনেক রকম সচেতনতামূলক কর্মকাণ্ডের পরে এটাকে আমরা খাবার আগে শতকরা 3 ভাগে নিয়ে যেতে পেরেছিলাম। এখনো খুব কম। আর পায়খানা থেকে আসার পরে এটা শতকরা 35 ভাগে আমরা নিয়ে যেতে পেরেছিলাম। আসলে মানুষ খাবার আগে হাত ধোয়া এটা খুব নিয়ম মতো আসলে হয় না, অনেকে একটু পানি দিয়ে জাস্ট ডান হাতটা, কিন্তু আমাদের কিন্তু বক্তব্য হচ্ছে 2 হাত খুব ভালো করে সাবান এবং পানি দিয়ে হাত ধুতে হবে। এই প্র্যাকটিসটা এখন পর্যন্ত হচ্ছে খুবই ধীর, কারণ এটা একটা অভ্যাসগত পরিবর্তন, তো একটু সময়ও লাগে। খুব ধীর লয়ে এটা এগোচ্ছে আর কি, অনেকেই কাজ করছে এটার উপরে। হাত ধোয়ার বিষয়টি শিশু স্বাস্থ্যের সাথে কতটুকু সম্পর্কিত সে বিষয়ে কথা বলেছেন ডক্টর ইফতেখার রশিদ, জনস্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ, USAID। আমরা যদি দেখতে চাই যে রোগগুলো শিশুদের হয়ে থাকে, তার প্রভাব শিশুদের পুষ্টির উপরে কতটা পড়ে, তাহলে দেখা যায় প্রায় 22% পয়েন্ট কম অপুষ্টিতে ভোগে সেসব শিশু যেসব শিশুর পানিবাহিত রোগ কম হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর অন্য শিশুরা যারা বেশি ভোগে, তাদের বারবার এই ধরনের রোগের কারণে তাদের পাকস্থলীতে পুষ্টি শোষণ ক্ষমতা অনেক কমে যায়, যার কারণে তাদেরকে খাওয়ালেও দেখা যায় যে তাদের সঠিকভাবে পুষ্টি খাদ্য এগুলো শরীরে যায় না। শরীরে না
যাওয়ার কারণে তাদের অপুষ্টি দেখা দেয় এবং তাতে করে তাদের অপুষ্টির হার বেড়ে যায় এবং আমরা অপুষ্টির হার অনেকগুলো ভাবে দেখে থাকি। তার মধ্যে একটা দেখার নিয়ম হচ্ছে যে বয়সের তুলনায় তার উচ্চতা ঠিক আছে কিনা, যেটাকে আমরা ইংরেজিতে স্টান্টিং বলে থাকি। তো দেখা যায় স্টান্টিং অনেক বেশি সেসব বাচ্চার মধ্যে যাদের নিয়মিত রোগ হয়ে ভুগে থাকে তারা। তো এই যে বিভিন্ন পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, আমাশয়, জন্ডিস, টাইফয়েড, কৃমি, এগুলো আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তার অনেকগুলো উপায় আছে, কিন্তু সবচেয়ে সহজে সবচেয়ে বেশি ফল পেতে পারি এরকম একটা উপায় হচ্ছে নিয়মিত হাত ধোয়া এবং হাত পরিষ্কার রাখা। বেটার হেলথ, বেটার লাইফ। আমার জায়েদ শেখ জায়েদ। হ্যাঁ, আমি হাত ধুই। আমি প্রতিদিন 5 বার হাত ধুই। আমি খাবার আগে সাবান দিয়ে হাত ধুই। আমি বাথরুমে গিয়ে হাত ধুই। আমার নাম লুবাবা। খাবার আগে সাবান দিয়ে হাত ধুই, খাওয়ার পরে হাত ধুই। আমি দিনে 5 বার সাবান দিয়ে হাত ধুই। আমার নাম সিয়াম। নিজের হাতে ভাত খাই, খাওয়ার আগে হাত ধুই। Radio today, 89.6 FM. বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। খাবারের যে সব উপাদান শরীরে গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, শক্তি সরবরাহ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে কর্মক্ষম রাখে তাকে পুষ্টি বলে। এই পুষ্টির চাহিদা বয়স, লিঙ্গ ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে। কিছু ব্যাপার নিয়ে ভাবার অবকাশ আছে। অপুষ্টি। অপুষ্টিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি: শিশু জন্মের সময় কম ওজন, খর্বাকৃতি, প্রয়োজনের তুলনায় কম ওজন এবং সেই সাথে পর্যাপ্ত ভিটামিনের অভাব। সুখী ও স্বাস্থ্যবান জীবনযাপনের জন্য পর্যাপ্ত পুষ্টির বিকল্প নেই। পুরো পৃথিবী জুড়ে প্রতি বছর 15 মিলিয়ন শিশু মারা যায় খাদ্যের অভাবে ও অপুষ্টিতে। যেসব শিশুরা অপুষ্টিতে ভোগে তারা গড়ে 160 দিন অসুস্থ থাকে। ফলাফলস্বরূপ তারা স্কুল মিস করে এবং তাদের শিক্ষা বাধাগ্রস্ত হয়। সব কাজে সমান সম অনেক পরিশ্রম, ছেলেতে মেয়েতে কাজের ফারাক ঘটায় মতিভ্রম। ঘরেতে মেয়ের কাজের ভাগ কখনো ছোট নয়, ছেলেরা বাইরে যে কাজ করে সমান পরিশ্রম হয়। খাবার বেলা ছেলেদের বেশি, মেয়েদের বেলায় কম। ভুল ধারণা আছে এখনো এই সমাজে অনেক রকম। কৈশোরে সবাই সমান পাবে পুষ্টির অধিকার, বড় হয়ে যাতে অসুখে বিসুখে ভুগবে না সে আর। এখন থেকে সবাই হব একটু সচেতন, কৈশোরে ছেলে মেয়ে দিতে হবে সমান যত্ন। ডিয়ার লিসেনার্স, আমাদের খাদ্যাভ্যাস সম্পর্কে এ পর্যায়ে মূল্যবান আলোচনা শুনব মিসেস তনিমার মুখে। তিনি USAID এর সহায়তায় পরিচালিত স্প্রিং প্রজেক্টে SBCC অ্যান্ড নিউট্রিশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। চিনিযুক্ত মানে
সুগার খাবার, এই দুটা দিয়েই আসলে তৈরি হয় যে ফাস্ট ফুড বা অন্যান্য স্ন্যাক্স খাবারগুলো, এবং এগুলাই আমরা এখন বেশি পরিমাণে গ্রহণ করছি। সেটা শিশুরা এবং আমরা যারা বড় আছি তারাও বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা এগুলো গ্রহণ করছি, এবং যা কোনোভাবেই পুষ্টিকর না। এই খাবারগুলো খেলে একদিকে যেমন আমি পুষ্টি পাচ্ছি না, অন্যদিকে আমার শিশুদের বা আমাদের সেই যে খাবারের প্রতি, অন্যান্য খাবার খাওয়ার প্রতি যে আগ্রহ সেটা কমে যাচ্ছে। বাসায় যে ফিরে আমি যে শাকসবজি বা ভাত মাছ এগুলা যে খাবো সেগুলোর প্রতি আমাদের আগ্রহটা কমে যাচ্ছে। শিশুদের ক্ষেত্রে দেখা যায় যারা 6 মাস পর থেকে যখন তাদের বাড়তি খাবার দেওয়া শুরু হয়, তখন আমাদের ধারণা যে আমরা সুজি বা সিরিয়াল এখন যেগুলা দোকানে কিনতে পাওয়া যায় সেগুলাই বেশি দিচ্ছি, কারণ মনে হয় যে ওগুলা দাম দিয়ে বাজার থেকে কিনতে হয় এবং সেগুলাই মনে হয় অনেক বেশি পুষ্টিকর। কিন্তু সেগুলা থেকে যে আমরা পুষ্টি পাচ্ছি না সেটা সেই ব্যাপারে আমরা সচেতন নই। বরং আমরা যদি বাসায় তৈরি বিভিন্ন ধরনের খাবার, ভাত মাছ শাক সবজি ফলমূল যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি, সেগুলো যদি শিশুদেরকে দিই তাহলে তার সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে এবং তার সঠিক বৃদ্ধি হচ্ছে। এছাড়া আরেকটা ভুল ধারণা হচ্ছে যে আমরা মনে করি যে বাজার থেকে যদি দামি ফলমূল যদি কিনে থাকি, যেমন আপেল কমলা আঙুর, এগুলাই মনে সবচেয়ে বেশি পুষ্টিকর, এবং এগুলো যদি আমি কিনতে না পারি, না খাওয়াতে পারি, তার মানে আমার বাচ্চার পুষ্টি হবে না। কিন্তু আসলে তো কথা ঠিক না। আমাদের আশেপাশেই কম দামেই আমাদের যে লোকাল ফুডগুলো আছে, যেগুলো সিজনাল ফ্রুট আছে, সেগুলাই আমরা অনেক বেশি পুষ্টি পেতে পারি। আপেল, যেমন পেয়ারা, তারপরে কলা, পেঁপে, এইসব জিনিসগুলো এই ফল থেকে আমরা অনেক বেশি পুষ্টি পেতে পারি। এ পর্যায়ে আমরা শুনব স্প্রিং প্রজেক্ট কিভাবে নিরাপদ খাদ্যকে মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলছে সে বিষয়ে। ইউএসএইড ফান্ডেড স্প্রিং প্রজেক্টের মাধ্যমে আমরা খুলনা বরিশাল অঞ্চলে কাজ করি। এখানে আমরা প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার এবং যেসব শিশুদের বয়স 2 বছরের কম তাদেরকে নিয়ে কাজ করছি। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের পুষ্টির বার্তা এবং হাইজিন নিয়ে সচেতনতা বৃদ্ধি করে থাকি। এই পুষ্টি বার্তার সাথে আমাদের অন্যতম একটি বার্তা হচ্ছে যে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার প্রতি জোর দেওয়া। সে যাতে সারা বছর বিভিন্ন ধরনের খাবার খেতে পারে সে ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকি এবং কাজ করছি। এবং এই জন্যই আমরা আমাদের ওয়ার্কিং এরিয়াতে ফার্মার নিউট্রিশন স্কুল অ্যাপ্রোচের মাধ্যমে মাদেরকে একত্রিত করি এবং গ্রুপে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের তাদের বাড়ির আঙিনায় শাকসবজি উৎপাদন এবং হাঁস মুরগি পালনের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন সহজভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের বাড়ির আঙিনায় শাকসবজি উৎপাদন করতে পারে এবং হাঁস মুরগি পালন করতে পারে। এর ফলে যেটা হয় যে তারা তাদের পরিবার, তার শিশু এবং তার নিজের জন্য বিভিন্ন ধরনের খাবারের যোগান দিতে পারছে। সারা বছর ধরে সে সেই খাবারগুলো খেতে পারছে এবং পুষ্টিকর খাবার, বিশেষ করে যেগুলো ভিটামিন আয়রন রিচ যে ভেজিটেবল আছে সেগুলো যাতে তারা পায় সেই সব ব্যাপারে আমরা বেশি কাজ করি এবং জোর দিয়ে থাকি। এবং অন্তত পক্ষে তারা যাতে মুরগি পালনের মাধ্যমে এনিম্যাল সোর্স ফুডটা প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে সচেতন করে থাকি এবং সে ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে থাকি কিভাবে তারা সারা বছর অনেক বেশি পরিমাণে সেগুলো উৎপাদন করতে পারে। এবং এর সাথে আরও বলে রাখা ভালো যে এই শাকসবজিগুলো যে তারা উৎপাদন করছে এগুলাতে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছে না, অর্থাৎ সম্পূর্ণভাবে অর্গানিকভাবেই তারা এটি উৎপাদন করছে, যা সম্পূর্ণভাবেই নিরাপদ খাবার হিসাবে তারা গ্রহণ করতে পারছে। বেটার হেলথ, বেটার লাইফ। বন্ধুরা, বেটার হেলথ বেটার লাইফ চলছে, টিউন করে আছেন 89.6 FM। এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব নিরাপদ খাদ্য ও নিরাপদ খাদ্য ব্যবস্থা কি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশে কি কি চ্যালেঞ্জ রয়েছে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন জনাব শ্রীধর ধর্মপুরী, ফুড সেফটি অফিসার, ফুড সেফটি প্রোগ্রাম FAO বাংলাদেশ। The official definition আছে for food safety, ইংলিশে এখানে বলি ফুড সেফটি ডেফিনিশন হলো assurance that the food will not cause harm to the consumer when it is prepared or eaten according to its intended use। মানেটা কি হলো, এখানে কিওয়ার্ড হলো assurance। সো ফুড সেফটি হলো একটা প্রসেস কি অ্যাসিওর করে ফুড সেফটি, আর এদের এন্ড রেজাল্ট হচ্ছে সেফ ফুড। তো আমরা যদি ফুড চেনে ফ্রম প্রডিউসার টু কনজিউমার
অনেক রকম স্টেপস ওখানে আমরা ইমপ্লিমেন্ট করি, যে এন্ড রেজাল্ট হবে ওটা হলে সেফ ফুড ফর দ্য কনজিউমার। তো এটা হলো ডিফারেন্স বিটুইন দ্য সেফ ফুড and food safety. I think generally Bangladesh context to more or less যেরকম South Asian context, এখানে সব জায়গায় the major challenges are hygiene and sanitation in rural areas and urban areas. কিন্তু এখানে প্রবলেমও আছে, কিন্তু এখানে সলিউশনও আছে। অনেক কিছু ক্যান বি ওভারকাম বাই স্প্রেডিং অ্যাওয়ারনেস এন্ড এডুকেশন, আর এটা অলরেডি আমাদের আমরা প্রজেক্ট মাধ্যমে আমরা করছি। এখানে সব আমরা পোস্ট হারভেস্ট টেকনোলজি, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, গুড হাইজিন প্র্যাকটিসেস, এসব নিয়ে আমরা অ্যাওয়ারনেস স্প্রেড করছি ফ্রম প্রডিউসার টু ট্রান্সপোর্টার, স্টোর যে আড়তের লোক, স্টোরেজ অপারেটার্স, যারা ট্রাক চালায়, মার্কেট অপারেটার, সবাই জন্য আমরা ক্যাম্পেইন করছি। বেটার হেলথ, বেটার লাইফ। খাবার এবং জীবনযাপনের ধারার সাথে ক্যান্সারের গভীর সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। যেমন ধূমপান এবং মদ্যপানের সাথে ফুসফুস, মুখ, কণ্ঠনালী এবং যকৃত বা লিভারের ক্যান্সারের যোগাযোগ রয়েছে। তেমনিভাবে পান সুপারি, জর্দা, মাংস, অতিরিক্ত লবণ, চিনি ইত্যাদি খাবারের সাথেও ক্যান্সারের যোগসূত্র রয়েছে। শিশুরা কেন ক্যান্সার ঝুঁকিতে, এ বিষয়ে বলেছেন ডক্টর মমতাজ বেগম, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রধান, শিশু ক্যান্সার বিভাগ, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট। একটা হলো জীবনযাত্রার পরিবর্তনটা, যেটাকে আমরা বলি লাইফস্টাইল চেঞ্জ। বাচ্চাদের ক্ষেত্রে বললে আমরা যেটা বলবো যে একসময় আমরা দেখতাম বাচ্চারা খেলাধুলা করতেছে, স্কুলের পর একটা নির্দিষ্ট সময় সে খেলাধুলা করে। এখনকার বেশিরভাগ বাচ্চা সেটা করে না। আমরা জানি যে সব বাচ্চাই সেই সকালে উঠে তাকে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, তারপরে তার বিভিন্ন ধরনের, হয়তো কেউ গানের স্কুলে যাচ্ছে, কেউ নাচের স্কুলে, কেউ ড্রয়িং এর, মানে ওইখানে গিয়েও সে বসে বসে কাজটা করতেছে। মাঠে গিয়ে যে খেলার, তার শারীরিক যে অ্যাক্টিভিটিস, ওই জিনিসটা হয়। দ্বিতীয় হলো খাবার অভ্যাসটা। আমরা এক সময় দেখতাম যে বাচ্চারা গাছের থেকে পেড়ে একটা ফল খাচ্ছে, এখন তো সেটা না। সেই বাচ্চাটা যদি ফলও, আমরা জানি যে আমাদের দেশে অনেক ফলেই হয়তো ফরমালিন বা বিভিন্ন ধরনের যেটা হয়তো শরীরের জন্য ক্ষতিকর সেটা মিশানো হচ্ছে, সেই ফলটা বাজার থেকে এনে তাকে দিচ্ছে, সে খাচ্ছে, এটা তার জন্য ক্ষতিকর। আবার ফাস্ট ফুড, যেটা এখনকার বাচ্চারা সবাই জানে যে বাসায় সে ভাত খাবে না বা শাকসবজি রান্না করলে সে খাবে না, সে গিয়ে বাইরে একটা ফাস্ট ফুড খেয়ে নিবে। এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু মানে ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আমরা জানি যে একটা কসমেটিকের ভিতরে অনেক কিছু থাকে, এটার যদি কোয়ালিটি কন্ট্রোলটা না থাকে তাহলে তো সেটা অবশ্যই তাকে ইরিটেট করবে এবং সেটার থেকে তার ক্যান্সার হবেই। আবার খাবার দাবারের জন্য যেমন ধূমপান, তারপর পান সুপারি, এই সমস্ত জিনিস, এগুলো ক্যান্সারের অন্যতম একটা কারণ। বন্ধুরা, চলুন এ পর্যায়ে জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান সম্পর্কে। সাথে আরও জানবো কোন কোন খাবারে এসব উপাদান ভালো পাওয়া যায়। ফলিক অ্যাসিড। গর্ভবতী মহিলাদের জন্য ফলিক অ্যাসিড খুব জরুরি। সুস্থভাবে সন্তান প্রসব করার জন্য ফলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে মস্তিষ্কে সমস্যা দেখা দেয়। মাতৃগর্ভে 30 দিন বয়সে শিশুর স্নায়ুতন্ত্র গঠিত হয়ে থাকে। এ সময় মায়ের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে শিশুর স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক গঠনে বড় ধরনের ত্রুটি হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি যেসব মা অতিরিক্ত ফলিক অ্যাসিড গ্রহণ করেছেন তাদের গর্ভজাত শিশুদের মধ্যে স্নায়ুতন্ত্রের ও মস্তিষ্কের এসব ত্রুটির পরিমাণ শতকরা 60 থেকে 100% পর্যন্ত কম হয়। পুঁই শাক, পাট শাক, মূলা শাক, সরিষা শাক, পেঁপে, লেবু, ব্রোকলি, মটরশুঁটি, শিম, বরবটি, বাঁধাকপি, গাজর ইত্যাদি শাকসবজিতে ফলিক অ্যাসিড পাওয়া যায়। ক্যালসিয়াম। হাড় ও দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়াম দরকার। গর্ভাবস্থায় হাড়ের ক্ষয় রোধ করার জন্য ক্যালসিয়াম জরুরি। ওজন নিয়ন্ত্রণে রাখতেও ক্যালসিয়াম প্রয়োজন। সাধারণত 35 বছরের পর থেকেই মেয়েদের হাড় ক্ষয় হতে থাকে, তাই এই সময় ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। দুধ, পনির, কালো বিন ও কাগজি বাদাম ইত্যাদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। আয়রন। শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য খুবই দরকারি এই উপাদানের অভাবে ক্লান্তি, মনোযোগের অভাব ও নিদ্রাহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়। আয়রন শরীরে অক্সিজেন সরবরাহের পরিমাণ বাড়িয়ে দেয়। ঋতুকালীন সময়ে শরীর থেকে যে পরিমাণ আয়রন ক্ষয় হয় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ঘাটতি মেটাতে গরু, ভেড়া ও খাসির মাংস, কলিজা, কিডনি বিন, ব্রোকলি ইত্যাদি খাওয়া প্রয়োজন। তাছাড়া আয়রনের অভাবে শিশুর রক্ত স্বল্পতাও দেখা দিতে পারে। ভিটামিন ডি। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ডি অত্যন্ত জরুরি। গর্ভবতী মা ও শিশুর জন্য ভিটামিন ডি দরকার। ভিটামিন ই।
ভিটামিন ই প্রধানত স্নেহজাতীয় খাদ্যে বেশি থাকে, যেমন তেল, বাদাম ও বীজ। তাছাড়া এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বায়ু দূষণ, সিগারেটের ধোঁয়া ও সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এই ভিটামিন। তাই গর্ভবতী মায়ের প্রতিদিনের খাবারের তালিকায় বাদামি পাউরুটি, বাদাম অথবা সূর্যমুখী বীজ ইত্যাদি রাখা ভালো। রুচি পরিবর্তনের জন্য বাদাম ও বীজ সিদ্ধ সবজি সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। ভিটামিন সি শরীরের বিভিন্ন পেশি, ত্বক ও টিস্যু সুস্থ রাখতে ভিটামিন সি কাজ করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। লালমরিচ, কমলালেবু, কিউই, স্ট্রবেরিতে ভিটামিন সি থাকে। ম্যাগনেসিয়াম শিশুর নার্ভ, পেশি ও হাড়ের জন্য ম্যাগনেসিয়াম জরুরি। কালো বিন, পালং শাক, কুমড়ার বীজে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে, তাই গর্ভাবস্থায় মাকে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড স্নেহজাতীয় পদার্থের মধ্যে এই ফ্যাটি অ্যাসিড মহিলাদের জন্য অতি প্রয়োজনীয়। ওমেগা 3 রক্তচাপ কমাতে, জ্বালাভাব কমাতে, ক্যান্সার ও বিভিন্ন রকম হৃদরোগ থেকে শরীর রক্ষা করে। প্রতিদিন একজন নারীর জন্য 1.1 গ্রাম ফ্যাটি অ্যাসিড প্রয়োজন হয়। স্যামন মাছ, টুনা মাছ, হেরিং মাছ ইত্যাদি সামুদ্রিক মাছে এই ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। পটাশিয়াম সুস্থ হাড় ও পেশির জন্য প্রয়োজনীয়। অনেক খাবারেই পটাশিয়াম থাকে। সব ধরনের মাংস, স্যামন মাছ, মিষ্টি আলু, ব্রোকলি, পালং শাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। 19 বছর বয়সের পর থেকে দৈনিক 4700 মিলিগ্রাম পটাশিয়াম প্রয়োজন হয়। ফাইবার বা আঁশ গর্ভবতী মহিলার জন্য এটি অত্যন্ত প্রয়োজন। এটি পাকস্থলীর নিম্নভাগের সমস্যা দূর করে। 19 থেকে 50 বছর বয়সীদের জন্য দৈনিক 25 গ্রাম ও 51 বছর বয়সীদের জন্য দৈনিক 21 গ্রাম ফাইবার প্রয়োজন। বিভিন্ন ফল ও সবজিতে ফাইবার থাকে। এছাড়া গমের রুটি, সিরিয়াল, বার্লি ও লাল চালের ভাতেও আঁশ থাকে। বেটার হেলথ, বেটার লাইফ। বেঁচে থাকার জন্য খাবার অপরিহার্য, আর এই অপরিহার্য জিনিসটি যত স্বাস্থ্যসম্মত হবে, ঠিক বেঁচে থাকাটাও হবে ততটা সুন্দর। সুস্থ দেহে, প্রশান্ত মনে আমাদের আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বেটার হেলথ, বেটার লাইফ এখানেই শেষ করছি। বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা।